আরজিকর মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে এবার সিবিআই এক বড় মাথার নাম সামনে নিয়ে এসছে। মানে এই ষড়যন্ত্রের, আরজিকর ঘটনার ষড়যন্ত্রের পেছনে এক বড় মাথার নাম সামনে নিয়ে এসছে সিবিআই। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে সিবিআই ফাইনালি এতদিন পর নড়ে চড়ে বসেছে। সিবিআই ফাইনালি কিন্তু এবার কিছু করে দেখালো, যেটার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম। কারণ সিবিআই বারবার বলছিল যে অনেক কিছু করছি, ভিতরে অনেক কিছু হচ্ছে, প্রমাণ আছে, কিন্তু সময় লাগবে। আরে বাবা, সময়টা কবে, তাই না? আর তিলোত্তমা মা বাবা যেখানে বলেছিলেন সিবিআই কিন্তু কিছু করছে না, এবার সিবিআই কিন্তু কিছু হলেও করছে। আপনাদেরকে বলি যে আরজি করে কিন্তু শুধুমাত্র তিলোত্তমার ধর্ষণ খুন নয়, তার সাথে সাথে আর্থিক দুর্নীতির মামলাতেও কিন্তু অনেক কিছু আমরা জানতে পেরেছি, যেখানে ভুরি ভুরি দুর্নীতি আরজি করে হতো। এমনকি যে এই ষড়যন্ত্রের আরজি করের মতো হসপিটালে মেন মাথা ছিল গিয়ে সন্দীপ ঘোষ। শুধুমাত্র সন্দীপ ঘোষ না, সন্দীপ ঘোষের সাথে আরও তার চেলা চামুন্ডা, বাম হাত ডান হাত সকলের নাম কিন্তু আমাদের সামনে এসছে, যেখানে সন্দীপ ঘোষ এখনও অবধি জেলে রয়েছেন, তাই তো? আর সন্দীপ ঘোষের সহ যারা রয়েছেন আরও তার চেলা চামুন্ডা, তারাও কিন্তু জেলে রয়েছে। এমনকি সন্দীপ ঘোষের নামে দুটো মামলা চলে, যেখানে সে একটি মামলাতে জামিন পেলেও অপরটিতে কিন্তু জামিন পায়নি, যার জন্য সে এখনও অবধি জেলে রয়েছে। তার সুন্দর কেরিয়ার, মানে সে যে একজন প্রিন্সিপাল, তার পুরো কেরিয়ারটা ঠিক আছে এই ষড়যন্ত্রের মাঝখানে বেকার হয়ে গেছে। যাই হোক, তো সন্দীপ ঘোষ সেখানে রয়েছে। এবার সিবিআই আর্থিক দুর্নীতির মামলাতেও কিন্তু এক বড় মাথার নাম সামনে নিয়ে এসেছে, যার বাড়িতে চলেছে গিয়ে 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ। বুঝতে পারছেন? 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলেছে, যেখানে মারাত্মক কিছু সামনে এসছে। আপনাদেরকে বলি যে সে ব্যক্তিটি কে, যার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, এমনকি যে কি হয়েছে সেখানে পুরো ডিটেলসে বলছি। আরজিকর দুর্নীতি কাণ্ডের সিথিতে তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই। বুঝতে পারছেন? সিবিআই সিথিতে এক তৃণমূলের বাড়িতে, মানে তৃণমূলের বিধায়কের বাড়িতে। আপনাদের মনে হচ্ছে না সব কিছুতে এই তৃণমূল জড়িত, তাই না? কোথাও অন্যায়, এই আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে একটি মেয়ে তার কাজের জায়গাতেও সেফ নয়? সত্যি আজকে এতটা খারাপ লাগছে, বা আজকের ডেটে দাঁড়িয়ে আমরা সত্যি নিজেরাই আমরা চুজ করছি। মানে আমাদের কিন্তু অপশন থাকছে যে আমরা কাকে রাজ্যের মানে এই মানে ক্ষমতাটা তার হাতে তুলে দেব। আমাদের হাতে সবটা থাকা সত্ত্বেও আমরা এমন এক মানুষকে বেছে নিচ্ছি যেখানে আমরা আজ নিরুপায়। এক মেয়ে তার কাজের জায়গাতে সুরক্ষিত নয়, তার কাজের জায়গাতে নৃশংস ঘটনার শিকার হয়েছে, যেখানে তার মা বাবা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইছে, বিচার চাইছে। তো সিবিআইকে নিয়ে তিলোত্তমা মা বাবা কিন্তু অনেকবার বলেছেন সিবিআই কিছু করছে না, কিছু করছে না, এমনকি মোটা অঙ্কের টাকাও খেয়েছেন। এই কথাগুলো কিন্তু তিলোত্তমা মা বাবার মুখে শোনা গেছে। কিন্তু ফাইনালি সিবিআই এবার কিছু করেছেন, যেটা হলো যে সেই তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই অফিসার গেলেন। হ্যাঁ, আর সেই অফিসার মানে প্রধান তদন্তকারী অফিসার কিন্তু সিবিআইয়ের সেখানে গেছেন, আর সেখানে চলেছে বহুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ। যেটা হলো যে পৌঁছে গেলেন সিবিআইয়ের 2 অফিসার সেই সুদীপ্ত রায়ের বাড়িতে। সিবিআইয়ের আরজিকর দুর্নীতি মামলার তিনি প্রধান তদন্তকারী অফিসার মনীষ উপাধ্যায়। বুঝতে পারছেন? মানে সিবিআইয়ের প্রধান অফিসার মনীষ উপাধ্যায় পৌঁছে গেলেন সে তৃণমূল বিধায়কের বাড়ি, এবং তার সঙ্গে আরও একজন অফিসার কিছুক্ষণ আগে তৃণমূল বিধায়কের সিথিতে পৌঁছে গেছেন, মানে সিথির বাড়িতে সেখানে পৌঁছে গেছেন। তল্লাশি অভিযান চালানো হয়, সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি আধিকারিকরাও একসময় এই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছেন। মানে শুধুমাত্র সিবিআই না, সিবিআই এর আগেও গেছে, আজকেও গেল, এমনকি এর আগে ইডি আধিকারিকরাও গেছেন সেখানে তল্লাশি চালাতে। বুঝতে পারছেন কত কি হচ্ছে ভিতরে? সেখানে বলা হচ্ছে যে আরজিকর দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে সুদীপ্ত রায়ের নাম উঠে আসে। মারাত্মক আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে সিবিআই অফিসাররা এই ব্যক্তিটি, মহান ব্যক্তিটির নাম কিন্তু সামনে নিয়ে আসেন, যেখানে সুদীপ্ত রায়। সেই সূত্রেই আজ সিবিআই আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে যান। যদিও সুদীপ্ত রায় এখন বাড়িতে নেই, তিনি যদি আসেন তাকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই গোয়েন্দারা।
আরজি কর মেডিকেলের পর গত বছর কলকাতা মেডিকেল কলেজের হাজার হাজার টাকায় সিসিইউ এবং জেনারেল বেড বিক্রি, সেন্ট্রাল লেবে দুর্নীতি, হাসপাতালে সিন্ডিকেট, সেটা আইসিইউ হবে, আই থিঙ্ক আইসিইউ হবে। তো আইসিইউ এবং জেনারেল বেড বিক্রি, মানে কত দুর্নীতি হয়েছে প্রত্যেকটা জায়গায়, কোথায় কোথায় দুর্নীতি, কোথায় কোথায় টাকা নিয়ে খেলা। সেখানে হয়েছে গিয়ে জেনারেল বেড অবধি বিক্রি হয়েছে, সেন্ট্রাল লেবে দুর্নীতি, হাসপাতালে সিন্ডিকেট চক্র চালানোর অভিযোগ মানে সরব হয় ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়ন এই বিষয়ে প্রতিবাদ করে কাঠগড়ায় তোলা হয় সুদীপ্ত রায়কে। সেন্ট্রাল লেবের এক কর্মী জয়ন্ত ঘোষের বিরুদ্ধেও অধ্যক্ষের কাছে নালিশ জানায় ছাত্র ইউনিয়ন। মানে শুধুমাত্র সুদীপ্ত না, এই যে তৃণমূল বিধায়ক সুদীপ্ত না, তার সাথে এই ব্যক্তিটিও কিন্তু রয়েছেন। এমনকি যে ব্যক্তিটির কথা বললাম, যে সেন্ট্রাল লেভেল এক কর্মী জয়ন্ত ঘোষের বিরুদ্ধেও কিন্তু মানে অধ্যক্ষের কাছে নালিশ জানায় ছাত্র ইউনিয়ন। মানে এই ব্যক্তিটির নামও কিন্তু সামনে আসে, যেখানে এও ষড়যন্ত্রের মধ্যে জড়িত। অধ্যক্ষের কাছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ জানানো হয়। এই বিষয়ে আগেই সুদীপ্ত রায় বলেছিলেন, আমি বরাবর দুর্নীতি আর দালাল চক্রের বিরোধী। দায়িত্ব পাওয়ার পর দালাল চক্র ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করেছি। সেন্ট্রাল লেভেল অভিযুক্ত কর্মী জয়ন্ত ঘোষ জানিয়েছিলেন, মেডিকেল কলেজের অধ্যক্ষ যা সিদ্ধান্ত নেবেন তা মেনে নেবেন। এর আগে আরজি কর মেডিকেল আর্থিক দুর্নীতির মামলায় সুদীপ্ত রায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল আরেক কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। গত বছর সেই অবস্থায় মেডিকেল কলেজের ছাত্র ইউনিয়নের তরফে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয়। সেই সময় অভিযোগপত্রে বলা হয়েছিল, বিভিন্ন পরীক্ষার জন্য হাসপাতালের সেন্ট্রাল ল্যাবরেটরিতে যে কিট বা রিএজেন্ট ব্যবহার করা হয় সেগুলি বেসরকারি ডায়াগনস্টিক বলা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাবরেটরিতে পাচার হয়। এছাড়াও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বেড হাজার হাজার টাকায় বিক্রি করা হয়। বুঝতে পারছেন কি মারাত্মক হারে ষড়যন্ত্র চলছে? হয়তো যারা কিনে নিয়েছে তারা পেয়েছে, আর এমন পেশেন্ট আছে খুব সিরিয়াস কিন্তু টাকা দেয়নি বলে সে বেড পাচ্ছে না। অভিযোগপত্রে বলা হয় যে সুদীপ্ত রায় এবং তৃণমূলের কর্মচারী ইউনিয়নের নেতা প্যাথোলজিস্ট জয়ন্ত ঘোষের মদতে এই দুর্নীতি চলছে। এই অভিযোগ জমা পড়ার 48 ঘন্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আর এই ব্যক্তি মানে তৃণমূল বিধায়ক, যেই ব্যক্তিটিও কিন্তু মানে এই ঘটনার সাথে কতটা জড়িত বুঝতে পারছেন। শুধুমাত্র আরজি করে লাভের জন্য, আরজি করে এই দুর্নীতির ভাগিদার মানে টাকার ভাগিদার হওয়ার জন্য বিভিন্ন মানুষ জড়িত, যেখানে শুধুমাত্র তৃণমূলের নাম আসে। মানে সঞ্জয়ের আড়ালে এই অ্যাকচুয়ালি তিলোত্তমা তো দুর্নীতির জন্যই বলি হয়েছে না তিলোত্তমা। তো এই দুর্নীতিতে কত কত মানুষের নাম সামনে আসা বাকি আছে, সেটা সত্যি অপেক্ষায় আমরা আছি। তো আগামীতে কি হচ্ছে অবশ্যই কিন্তু সেটা দেখার পালা, তবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আপনাদেরকে বলি একটি অত্যন্ত মর্মান্তিক তথ্য, যেটা হলো যে ভয়ে হিম হয়ে যাচ্ছে গোটা গ্রাম। রাতের আধারে স্কুলের ভেতর তালাবন্ধ দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। ওড়িশার কেওনঝাড়, এটি কিন্তু খুব একটি কমন ঘটনা। এই ঘটনাটি যে কোথাও যে কোনো স্কুলে যে কোনো জায়গাতে ঘটতে পারে, যার জন্য খুব সাবধান থাকাটা খুব দরকার। তো বলা হচ্ছে ওড়িশার কেওনঝাড় জেলার একটি সরকারি স্কুলে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা, যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছাড়িয়েছে। দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী রাতভর স্কুলের ভিতরে তালাবন্ধ অবস্থায় আটক পড়েছিল। এক দ্বিতীয় শ্রেণীর বাচ্চা, তার বয়স কতটুকু হবে বলুন তো? সে সারা রাত একা সেই স্কুলের মধ্যে একটা ঘরে বন্দি ছিল। কেন সেটা আপনাদেরকে বলি। পরের দিন সকালে তাকে জানালার গ্রিলে মাথা আটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমান শিশুটির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। স্কুল ছুটির পর সব শিক্ষার্থী বাড়ি চলে গেলেও দ্বিতীয় শ্রেণীর ওই মেয়েটি শ্রেণীকক্ষের ভিতর ঘুমিয়ে পড়েছিল। বাচ্চা মেয়ে তো, সে কিন্তু স্কুলে ক্লাসের ভিতরে বেঞ্চের তলে ঘুমিয়ে পড়েছিল।
অজ্ঞাত সারে স্কুলের দারোয়ান বাইরে থেকে মানে মূল ফটকে তালা দিয়ে দেন। দারোয়ান কিন্তু বাইরে স্কুল বন্ধ করে বাইরে তালা দিয়ে দেয়। ফলে পুরো রাত শিশুটি স্কুলের ভেতরেই আটকে ছিল। ভাবতে পারছেন শিশুটির কী অবস্থা হয়েছে সেখানে। পরের দিন সকালে ঘুম ভাঙার পর মেয়েটি স্কুল থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সব দরজা বন্ধ দেখে সে জানালার গ্রিল ভেঙে বাইরে আসার চেষ্টা করে মেয়েটি। এই চেষ্টায় তার মাথা গ্রিলের মধ্যে আটকে যায়, এমনকি শিশুটি গুরুতর আঘাত পায়। শিশুটির পরিবার ও গ্রামবাসী সারা রাত ধরে তাকে খোঁজাখুঁজি করেন। অবশেষে সকালে তার তাকে জানালার গ্রিলের সঙ্গে মাথা আটকে থাকা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় গ্রামবাসীরা চরম ক্ষুব্ধ। স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীনতার বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্কুলের এক শিক্ষিকা জানিয়েছেন, সাধারণত রাধুনী স্কুলের দরজা বন্ধ করেন, কিন্তু ওই দিন বৃষ্টির কারণে তিনি আসেননি। তাই 2 ছাত্রীকে ঘর বন্ধ করার দায়িত্ব দেওয়া ছিল। তবে শিশুটি বেঞ্চের নিচে ঘুমিয়ে থাকার কারণে তাদের চোখে পড়েনি, তারা এড়িয়ে গেছে। এই ঘটনায় প্রশাসন তদন্ত শুরু করেছে। স্কুলটা কে বন্ধ করছে, যার দায়িত্ব ছিল নিত্যদিনের, সে নাই সে সেদিন অ্যাবসেন্ট ছিল, কিন্তু সেই অন্য কোনো বাচ্চাকে দায়িত্ব দিলে অতি অবশ্যই তার সাথে বড় কাউকে দায়িত্ব দেওয়া উচিত ছিল। নাহলে ভাবুন, একটু ভুলের জন্য কারো প্রাণ অবধি যেতে পারত। সেই বাচ্চাটি সেই স্কুলে অন্ধকার, একা, অত বড় স্কুলটাতে একা রয়েছে, তার কী পরিস্থিতি হয়েছে ভাবতে পারছেন। হয়তো বাচ্চা মেয়ে তত কিছু ভাবেনি, সে শুয়ে পড়েছে। সকালে যখন ঘুম ভাঙে সে আসার চেষ্টা করে, সেখানে দেখে গ্রিল ভেঙে যখন সে চেষ্টা করে আসা গ্রিল ফাঁকে সে বের হওয়ার চেষ্টা করে, সেখানে তার মাথা আটকে যায়। কতটা আহত হয়েছে মেয়েটা জাস্ট ভাবতে পারছেন। যাই হোক, এখানে প্রতিবেদন শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাশে থাকবেন। আর আরজি করে ম্যাটারে এবার ফাইনালি অপরাধীরা সামনে আসবে, এটা আমরা আশা করতে পারি। তবে অপেক্ষা রাখতে হবে, অবশ্যই নজর রাখতে হবে।